বিস্তারিত আলোচনার কি বিষয় রয়েছে। প্রথমত, রাজ্যে আইনের শাসন কায়েম নেই এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের অধীন যে দপ্তর রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের অধীন ত্রিপুরা পুলিশের সামনেই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে। ত্রিপুরা পুলিশের সামনেই বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু তারপরেও ত্রিপুরা পুলিশ কিছুই করছে না, স্বরাষ্ট্র দপ্তর কিছুই করছে না। এবং তার মধ্যে দাঁড়িয়ে তিনি এটাই উল্লেখ করেন যে রাজ্যে আইনের শাসন নেই, এমনটা দাবি করলেন তিনি। এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি কি জানিয়েছেন, কি অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয় রয়েছে আমাদের নজরে, সেটা হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশ কিন্তু আটকানো যাচ্ছে না ত্রিপুরায়। তার কারণ ইতিমধ্যেই ভারত বাংলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্নভাবে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন কোনো ঘটনা সৃষ্টি হতে পারে। কোনো বিশৃঙ্খলার জন্য কাউকে না কাউকে সেখানে কাজ করার জন্য হয়তো বা বাংলাদেশ থেকে পাঠানো হতে পারে। তো সেই সময়ে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করছে বা ত্রিপুরাকে তারা একটা করিডোর তৈরি করেছে, যেখানে মানব পাচারকারী হোক বা বিভিন্ন দালালদের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন এজেন্টদের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করছে এবং ভারতে তারা প্রবেশ করছে ত্রিপুরাকে ব্যবহার করে। যেহেতু ত্রিপুরার তিন দিকেই সেখানে বাংলাদেশের সীমানা রয়েছে, তো বাংলাদেশের সেই সীমানাটাকে ব্যবহার করে, ভারত বাংলা সীমান্তটাকে ব্যবহার করে, ত্রিপুরাকে ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন নাগরিকরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে, অনুপ্রবেশ ঘটছে ত্রিপুরায়। ত্রিপুরা থেকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে যাদেরই অন্যান্য রাজ্যগুলিতেও সেখানে ধরা হয় অনুপ্রবেশকারী, সেটা দিল্লিতে হোক বা বেঙ্গালুরুতে হোক বা অন্যান্য বিভিন্ন রাজ্যে যাদেরকে ধরা হয় বাংলাদেশি নাগরিকদের, তারা কিন্তু ত্রিপুরার করিডোর বা ত্রিপুরা সীমান্ত দিয়েই সেখানে ভারতে প্রবেশ করে বা ত্রিপুরার যে সীমান্ত এলাকাগুলি রয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে এতটা অবাধে অনুপ্রবেশ চলছে, তারপরেও কোনো ধরনের কেন পুলিশই বা আমরা যদি বলি তাহলে কেন্দ্রীয় সরকারের সেখানে নজর থাকা উচিত। তার কারণ এটা একটা আন্তর্জাতিক সীমানা এবং সেই আন্তর্জাতিক সীমানায় ত্রিপুরাকে ব্যবহার করে যদি বারবার এই ধরনের অবৈধ অনুপ্রবেশ ঘটতে থাকে, তাহলে একে তো ত্রিপুরার যে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রী পাচারের ঘটনা তো বিভিন্ন জায়গাগুলিতে চলছে। তো এই নিরাপত্তা বা এই ধরনের যে চাক্ষুষ ঘটনাগুলি সামনে আসে বারবার, সেখানে নিরাপত্তারক্ষী বাহিনী বা কেন্দ্রীয় সরকারের যে আধা সামরিক বাহিনী রয়েছে, তারা কেন কোনো ধরনের লাগাম টানতে পারছে না? প্রায় প্রত্যেকটা এলাকায় ফেন্সিং করা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তো এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। নাম্বারটি হচ্ছে 6909260203 অথবা আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মন্তব্য আমাদের জানাতে পারেন। এবারে প্রথম বিষয়টার দিকে নজর রাখছি। প্রথম বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ রাজ্যে বারবার উঠেছে এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার দাবি করে যে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথের ভূমিকায় রয়েছে। পুলিশ প্রশাসনের সামনেই বিভিন্ন পার্টি অফিস, বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা পার্টি অফিসে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সভাতে আক্রমণ করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং গতকালকে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নিয়ে ইতিমধ্যেই নিজের বয়ান পরিষ্কারভাবে তুলে ধরেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই নেই, এটা উনি দাবি করে বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই নেই। ইতিমধ্যেই নাকি বিরোধী রাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার একাধিক ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং সেই ডেপুটেশনগুলি প্রদান করা হয়েছিল যাতে করে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে বিষয়গুলিকে দেখে। কিন্তু দেখা গেছে গতকালকে সেখানে সিপিআইএম এর একটা জনসভা শেষ করে শেষ মুহূর্তে সেখানে আক্রমণের মুখে পড়তে হয় দুষ্কৃতিকারীদের। এবং শুধুমাত্র তাই নয়, পুলিশ সেখানে সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরেও সেই আক্রমণের হাত থেকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা রক্ষা পায়নি। এই বিষয় নিয়ে কি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কি বিস্ফোরক বক্তব্য রেখেছেন,
শাসক দল এবং স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে শুনব। যারা জনসভায় অংশগ্রহণ করেছেন তাদের উপরে হামলা চালিয়েছে, তো আমরা তো জানি যে এই রাজ্যের মধ্যে জনগণের কথা বললেই, জনগণের সমস্যার কথা উচ্চারণ করলেই শাসক দলের সহ্য হয় না। এটা আমরা ভালোই জানি, কিন্তু আমি বলবো যে তাদের প্রতি আমার রাগ, দুঃখ, অভিমান করারও কিছু নেই, আর করলেও তার কোনো অর্থ নেই। কিন্তু আজকে এই ভারতীয় জনতা পার্টির এই সমর্থকরা, যাদেরকে তারা এই যাদের সম্পর্কে তারা বলেন তাদের দেবতুল্য কারিয়াকর্তা, পুলিশের সামনে অনেক পদস্থ পুলিশ অফিসার ছিলেন, তাদের সামনে যে স্লোগান তুললেন, অমুকের চামড়া তুলে নেব আমরা, এত আমাদের চামড়া তোলা হয়নি, তোলা হয়েছে তাদের নেতাদের, তাদের যে লজ্জা শরমের মুখোশ তারা খুলে নিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে বলে বেড়াচ্ছেন রাজ্যের শাসনের এটা একেবারে উচ্চ মাত্রায় চলছে, যদিও তার শরিক দলরাই বলেন যে আইনি শাসন নেই। তিনি বলছেন যে রাজ্য সরকার বা তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ত্রিপুরা রাজ্য উন্নয়নের জন্য, শুধু বিরোধীরা দোষ খুঁজেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের শাসন বিগত 50 বছর বা 70 বছরের চাইতে খুবই উন্নত, মানুষ সুখে আছেন। সেখানে বহু কাঠখড় পুড়িয়ে আজকে একটা সভা করা হলো, কিন্তু তার শেষ লগ্ন অবধি সুন্দরভাবে এটা শেষ করা গেল না। প্রকাশ্যে স্লোগান তুলছে, চামড়া তুলে নেবে, চোখ খুলে নেবে। তো কার চামড়া তুললো তারা? কার মুখোশ খুললো তারা? কাকে লজ্জা দিল তারা? রামনগর তার বিধায়ক, তিনি এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, প্রথম নাগরিক। ত্রিপুরা পুলিশের যে সদর দপ্তর, যেখানে ডিজিপি, আইজি এবং আরো পদস্থ অফিসাররা বসেন, যেখানে আজকে আমরা সভা করেছি, খুব বেশি দূর হলে পরে এটা 150 গজ হবে, সেখানে যদি এই অবস্থা হয়, ত্রিপুরা রাজ্যের অন্যত্র কি অবস্থা? কাজেই ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের কাছে আমার আবেদন, দেখুন এটা শুধু অভিযোগ না, এটা ঘটনা, এটা বাস্তব যে রাজ্য সরকারের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। কারণ এমন ভাবে জায়গায় চলে গেছে এরা আইন মানে না, কানুন মানে না, সংবিধান মানে না। আর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি অভিযোগ করলেন। ওনার অভিযোগ কিন্তু সরাসরি সেখানে যে রাজ্যের বর্তমান আইনের শাসন বা আইনের যে কাজ সেটা ঠিকভাবে হচ্ছে না, আইন শৃঙ্খলা ঠিকভাবে নেই রাজ্যে। এবং এই অভিযোগটার ভিত্তিতে সেখানে তিনি আরো তুলে ধরলেন যে শুধুমাত্র তো বিরোধী দল বা প্রধান বিরোধী দলই অভিযোগ করছে না, ওনার বক্তব্য যে তাদের শরিক দল বা বিজেপি সরকারের শরিক দল মথাও ইতিমধ্যেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে। কিন্তু অন্য দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্রই যে বিরোধী দল বা প্রধান বিরোধী দল রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে তা কিন্তু নয়। সমতলে একটা ঘটনা ঘটলে পাহাড়ে তার ঠিক বিপরীত ঘটনা ঘটছে। এডিসি এলাকায় উল্টে আরো বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সেখানে অবাধে রাজনৈতিক সন্ত্রাস চলে, সেখানে বিজেপির কর্মীদেরকে আক্রান্ত হতে হয়। তো পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে নাকি পুলিশ প্রশাসন কাজই করছে না, বা পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে তো একাধিক প্রশ্ন এর আগেও উঠেছে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেখানে বিরোধী দল, প্রধান বিরোধী দল
শরিক দল এবং খোদ বিজেপি অভিযোগ করছে যে এডিসি এলাকায় সেখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপর নাকি আক্রমণ করা হচ্ছে এবং তাদের অভিযোগ মথার দিকে। তাহলে কি সেখানে তাদের দলের বা বিজেপি দলের কর্মীদের উপর আক্রমণ করার জন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? এবং যদি আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেটা তাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে কেন অন্যরকম থাকবে বা ব্যতিক্রমী থাকবে? তো সেটা নিয়েও তো অবশ্যই অনেকের অনেক প্রশ্ন সেখানে রয়েছে। তো দেখার বিষয় হচ্ছে যে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে বা যা সত্যি বা রাজনৈতিক সন্ত্রাসের যে ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেখানে আইনি পদক্ষেপ নিতে প্রশাসনের কি দুর্বলতা থাকতে পারে, নাকি স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ ইতিমধ্যে উঠেছে সেই স্বরাষ্ট্র দপ্তরের যারা বড় বড় আধিকারিকরা রয়েছেন তাদেরকে এতে কিছুটা পরিবর্তন আনতে হবে? এটা তো গেল রাজ্যের আন্তরিক সেখানে অভ্যন্তরীণ বিষয়, ক্ষমা করবেন, রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ প্রশাসন কিভাবে কাজ করছে কিভাবে কাজ করছে না। এবারে আন্তর্জাতিক কিছু বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ত্রিপুরা রাজ্যের 3 দিকে বাংলাদেশ অন্য আরেকটা দেশ, যে দেশের অবস্থা অত্যন্ত জটিল, বছরের পর বছর পেরিয়েই যাচ্ছে কিন্তু বাংলাদেশের অবস্থা করুণ থেকে আরো করুণতর হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতি সেখানে কেউ মানছেন না, একটা একনায়কতন্ত্রের সরকার, যদিও বা সরকার অন্তর্বর্তীকালীন, কিন্তু আগামী 2026-এর প্রথম দিকেই ভোট হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনাকে সেখান থেকে উৎখাত করে দেওয়ার পর বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি, সেখানে ত্রিপুরার ওপর প্রভাব যে পড়বে এটা আগে থেকেই কিন্তু জানা ছিল এবং ত্রিপুরার ওপর বা ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিকে ব্যবহার করে কোথাও না কোথাও বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করার কোনো একটা পরিকল্পনা থাকতে পারে এবং সেই পরিকল্পনাগুলির উপর জল ঢালার কাজ তো নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনী করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতে সীমান্ত পরিদর্শনে সেখানে লেফটেন্যান্ট জেনারেল পৌঁছেছিলেন ভারতীয় সেনাবাহিনীর, আর্মির লেফটেন্যান্ট জেনারেল। তারপর সেখানে রাজ্যপাল গিয়ে পৌঁছেছেন, বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলির খোঁজ খবর নিয়েছেন, ফেন্সিং এর বিষয়ে তদারকি করা হয়েছে এবং টিম সেখানে কেমন রয়েছে সেটার উপর তদারকি করা হয়েছে। বাংলাদেশে কোনো সরকার তেমন ভাবে প্রতিষ্ঠিত নেই, কিন্তু যারা অসামাজিক কাজ করে বা যারা বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আক্রমণ করতে চায় সেখানে বিভিন্ন বিকল্প পন্থা অবলম্বন করা যেতেই পারে বা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে সীমান্তকে কিছুটা উস্কে দেওয়া যেতে পারে বা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া যেতে পারে, আতঙ্ক ছড়িয়ে দেওয়া যেতে পারে। তো সেগুলি যাতে না হয় তার জন্য প্রশাসন কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো যে অবাধে এভাবে অনুপ্রবেশ যেভাবে ত্রিপুরা রাজ্যে ঘটছে, এই অনুপ্রবেশকে কিভাবে আটকানো যাবে? তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2 জনকে আটক করা হয়েছে উদয়পুরে, যারা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছে যে তারা নাকি ত্রিপুরায় কাজ করতে আসছে। তো সেটা বৈধভাবেও আসা যায়, যেহেতু 2 দিন হলো সেখানে ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে হাই কমিশন থেকে, কিন্তু তারপরেও অবৈধভাবে যারা ত্রিপুরায় প্রবেশ করছে তারা নিশ্চয়ই কোনো সৎ উদ্দেশ্য নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে না এবং ত্রিপুরায় প্রবেশ করা মানে তারা ভারতে প্রবেশ করছে। ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তারা সেখানে যেতে পারছে রেলপথকে ব্যবহার করে কিংবা বিমান পরিষেবা নিয়ে। তো এই যে ঘটনাগুলি বারবার পুনরাবৃত্তি ঘটছে বিভিন্ন জায়গায়, সেটা সোনামুড়া হোক, বিশালগড় হোক, ধর্মনগর হোক, সেটা অন্যান্য দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হোক, প্রত্যেকটি জায়গায় এই ধরনের কিন্তু প্রায় প্রত্যেক দিনই অনুপ্রবেশকারীদেরকে আটকানো হচ্ছে বা তাদেরকে ধরা হচ্ছে যারা বহু বছর ধরে ত্রিপুরায় রয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর হোক বা অন্য কোনো নিয়ম, যদি তার কাটা বেড়ার এপার থেকে ওপার কেউ আসতে পারে তাও আবার ফোর্সের চোখে ধুলো দিয়ে, সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে, তাহলে সেটা কি ত্রিপুরার জন্য ভালো হবে? তো সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের নজরদারি করা উচিত এবং এসআইআর প্রক্রিয়া চালু হোক বা না হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদেরকে আটকানো
সেটা কি প্রশাসনের হাতে নেই? আন্তর্জাতিক স্তরে যেহেতু বিষয়টা আন্তর্জাতিক একটা সীমানা, তো এই সীমানা পেরিয়ে কেউ ত্রিপুরায় প্রবেশ করবে, ত্রিপুরার পরিস্থিতি সেখানে উত্তপ্ত হবে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে উত্তর জেলার ধর্মনগরে যেখানে একজন ভারতীয় বিএসএফ জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এবার এই গুলি কোথা থেকে আসলো, কি পরিস্থিতি সেখানে ছিল, পাল্টা অন্য সীমান্ত থেকে অন্য কেউ কি সেখানে গুলিবিদ্ধ করার চেষ্টা করেছে কিনা তার এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। তবে এলাকাগুলি বা সীমান্তবর্তী এলাকাগুলিকে অশান্ত করার চেষ্টা বা প্রক্রিয়া চলছে, বা তার বিভিন্ন ইনপুট কিন্তু আসছে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে। তো এর বিরুদ্ধে কি লড়াই করা যায় বা এর বিরুদ্ধে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করবে সেটাই দেখার। আমরা আপাতত এই বিষয় নিয়ে, দুটি বিষয় নিয়ে আজকের লাইভ অনুষ্ঠানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই রাখবেন। একদিকে বিরোধী রাজনৈতিক দলের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বক্তব্য সরকারের বর্তমান পরিস্থিতিকে ঘিরে, এবং অন্যদিকে অব্যাহত রয়েছে অনুপ্রবেশের ঘটনা। কিভাবে এর বিরুদ্ধে লড়াই করবে প্রশাসন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।